হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকাব টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 23 হোয়াট ইজ কল বাজেট অপটিমাইজেশন। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 23 এর মধ্যে কি দেখব, যে আমাদের এই কল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি, আজকে আমরা এই বিষয়টা জানবো। তো এখন আমাদের এই টেকনিক্যাল এসইওর মধ্যে আমাদের এই কল বাজেট অপটিমাইজেশন ছাড়াও এখন আমরা আগের যে ভিডিওগুলোতে আমরা কি আলোচনা করছিলাম, যাকে আমাদের এখানে এই 5 এক্সেস এরর, তারপরে যে যে আমাদের রিডাইরেকশনের বিষয়, তারপরে এই যে 403 যে আমাদের এই ফরবিডেন এরর, তারপরে 404 ব্রোকেন পেজ, তারপরে এখানে আমাদের HTSS হেডার সিকিউরিটি, HTTP ভার্সেস HTTPS, তারপরে HTXS ফাইল, লগ ফাইল অ্যানালাইসিস, তারপরে robot.txt, URL স্ট্রাকচার, ব্রেড ক্যাম্প, সাইড ম্যাপ, টেকনিক্যাল এসইও টুলস। তো এই যে এই বিষয়গুলো আমাদের টেকনিক্যাল এসইও কিন্তু আমরা আলোচনা করছিলাম। তাছাড়া এখানে আরো যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন রোড ম্যাপ, তারপরে ওয়েবসাইটের বিষয়, তারপর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপরে সার্ভের যে বিভিন্ন টাইপগুলো আছে, তারপরে যে এসইওর যে টাইপগুলো আছে, এসইওর বেসিক বিষয়, এই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তার উপরেও কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইও, তারপরে এই যে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা, তাই তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমরা এখানে কোন বিষয়টা দেখবো, যে এখানে আমাদের যে এই কল বাজেট অপটিমাইজেশনের বিষয় কি, আজকে আমরা তো এই বিষয়টা জানবো। তো এখান থেকে আমাদের এই কল বাজেট অপটিমাইজেশনের এই বিষয়টা কি আমরা একটু যদি পড়ি, আমার এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এখানে কি এই কল বাজেট অপটিমাইজেশন মানে সিবিইউ হলো সার্চ ইঞ্জিনের কল বাজেট সঠিকভাবে ব্যবহার করার কৌশল, যাতে সার্চ ইঞ্জিন যেমন গুগল আপনার গুরুত্বপূর্ণ ও নতুন কন্টেন্ট দ্রুত ক্রল ও ইন্ডেক্স করতে পারে। তা আমরা কিন্তু ইজিলি বুঝতে পারলাম যে কল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি। বাস এখন এটা বোঝার পরে এখন আমাদের যে এই ক্রল বাজেটটা কি, তো সেটা আমরা জানি। তো ক্রল বাজেটটা কি? ক্রল বাজেট বলতে বোঝায় সার্চ ইঞ্জিন বট যেমন গুগল বট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ওয়েবসাইটের কতগুলো পৃষ্ঠাকে ক্রল করবে, এটি দুইটি বিষয়ের উপর নির্ভর করে। তো দুইটা বিষয়ের মধ্যে কোনটা? প্রথম হচ্ছে আমাদের ক্রল রেট লিমিট। গুগল বট আপনার সাইটের কতবার কল করতে পারবে যাতে সার্ভার লোড না বাড়ে। আর দুই নম্বরে কি? কল ডিমান্ড। গুগল বট কতটুকু আগ্রহী আপনার ওয়েবসাইটে কল করতে। তো এখানে এই যে আমাদের যে ক্রল রেট লিমিট আর এই কল ডিমান্ড, তো এই দুইটা বিষয় কি বলছে, এখন আমরা দুইটা বিষয় একটু ক্লিয়ার হই। তো এই দুইটা বিষয় হচ্ছে, এখানে প্রথম হচ্ছে আমাদের কল রেট লিমিট। এটা কি? যেমন এখন আমি যদি আমার এই ওয়েবসাইটটা আসি, এই ওয়েবসাইটটা এখন ধরুন যে কি আমাদের এখানে যে কি কোনো না কোনো একটা কি আমাদের এখানে কি করা আছে, হোস্টিং সার্ভারের মধ্যে আমাদের এটা কি হোস্ট করা আছে। তো এখন আমাদের যে এই হোস্টিং এর মধ্যে যে হোস্ট করা আছে, তো সেই ক্ষেত্রে এখানে কি হয় যে আমাদের কিন্তু এখানে যে এই হোস্টিং এর মধ্যে কিন্তু এখন যে ডিএনএস যে সার্ভার আছে, সে কি করে এখানে ধরুন যে কি রিকোয়েস্ট পাঠায়। যে রিকোয়েস্ট পাঠায় কি কিসের জন্য? ক্রলিং এর জন্য রিকোয়েস্ট পাঠায়। তো এই রিকোয়েস্টের যে বিষয়টা পাড়া, এটা কিন্তু আমরা যে লগ ফাইল অ্যানালাইসিসের যে বিষয়টা আমরা করছিলাম, যখন ভিডিও করছিলাম তখন কিন্তু যে রিকোয়েস্ট কিভাবে পাঠা সেটা কিন্তু আমরা সেখানে আলোচনা করছিলাম। তো এখন এখানে কি করবো, এই হোস্টিং সার্ভারের মধ্যে যখন কি করে যে এই ডিএনএস সার্ভার যে রিকোয়েস্ট পাঠায়, যে কি করার জন্য? আমাদের ওয়েবসাইটকে কল করার জন্য। তো এখন এই রিকোয়েস্ট পাঠানোর পরে কি হয়, এখানে সার্চ ইঞ্জিনের যে কলার আছে তারা কি করে আমাদের যে এই সাইটটাকে কল করে। তো এখন সাইটটাকে কল করার সময় কি, যেহেতু আমাদের এখানে কি আছে যে কল রেট লিমিটের বিষয়টা, তখন সাইটটা কল করার সময় এখানে যে পার্টিকুলার কোন পেজগুলোকে কল করতে হবে, তো সেটার কিন্তু একটা লিমিটেশন থাকে, একটা কল লিমিট রেট থাকে। তো এখন যে এই রেট লিমিটের বিষয়টা কি, যে একটা যে টাইমের ভিতরে একটা পার্টিকুলার টাইমের ভিতরে কতগুলো পেজে কল করতে হবে, তো সেই বিষয়টা নির্ধারণ করা হয়েছে গিয়ে এই কল রেট লিমিটের বিষয়টা। তো এইটা হচ্ছে এই বিষয়টা কল রেট লিমিটের বিষয়। তারপরে এখন আমার এই কল রেট লিমিটের পরে আমাদের আরেকটা বিষয় কোনটা ছিল এখানে, যে এই কল ডিমান্ড। তো এই কল ডিমান্ডের বিষয়টা কি, যে এখানে ধরো যে কি আমার এখানে মনে করুন 100 পেজ আছে। তো 100 পেজের মধ্যে এখন যে 90টা পেজ কি করলো, এখানে ধরেন যে কি কল করলো, আর বাকি 10টা পেজ বা রিসোর্স আছে, এটা কিন্তু এখান থেকে কল করতে পারলো না। সেটা কল করতে পারো না কেন? যদি আমাদের এখান থেকে যে কল রেট লিমিট থাকে বা কল বাজেট অপটিমাইজ ঠিক মতো করা হয় না, সেই কারণে আমাদের 10টা পেজ এখান থেকেই আমাদের ধরুন কল করতে পারলো না। তো এই যে 10টা পেজ কল করতে পারলো না বা 10টা রিসোর্স কল করতে পারলো না, তো এইটা ধরেন যে কি এখান থেকে আমাদের যে করতে পারলো না, সেটা আমরা করার জন্য যে কি করতে পারি, যে এখান থেকে আমরা এই কল বাজেট অপটিমাইজেশন করতে পারি। আর সেটা এই যে করার জন্য আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কল ডিমান্ডের বিষয়টা। তো এই কল ডিমান্ডের বিষয়টা ধরুন আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, ধরুন আমরা যদি এখানে গুগল সার্চ করে চলে আসি, আসার পরে এখান থেকে আপনার এই যে পারফরমেন্স আসার পরে
এই যে ইনস্পেক্ট এলিমেন্ট, এখানে ধরুন আমাদের ওয়েবসাইটের যে কোনো, এখন ধরেন যে কি যেই 10টা পেজ আমরা বলছি সেই 10টা পেজের মধ্যে আপনার যে কোনো একটা পেজ, যেমন এখান থেকে আমি কোন পেজটা আসলাম, ধরেন আমি মনে করলাম আমার যে সব পেজটা আছে এটা ধরেন যে কি এখান থেকে ধরেন যে কি হলো না, আমার কল হলো না, সেই ক্ষেত্রে এই পেজটার ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে আমরা এই পারফরম্যান্স এর সাথে এই যে ইনস্পেক্ট এলিমেন্ট আমরা এখানে কি করি, এই লিংকটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি যদি এন্টার প্রেস করি, তাহলে যে রিট্রিভ ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, তাহলে এখানে কি হলো, আমাদের এই যে আমাদের এখানে কি রিকোয়েস্ট ইন্ডেক্স, তা আমাদের এই যে ইউআরএলটাকে আমরা এখানে ইন্ডেক্সিং করার জন্য রিকোয়েস্ট করতে পারি এখান থেকে, তারপর আমরা এটা ইউআরএলটা টেস্ট করতে পারি। তো এই যে আমরা এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সের মাধ্যমে কি করতে পারি, আমরা এখান থেকে যে এই সার্চ কনসোলের মাধ্যমে আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি যে এখানে এই গুগলের যে বট আছে, রোবট আছে, সে কি করবে, আমাদের এই যে ইউআরএলটা দিলাম, মানে আমাদের এই পেজের ইউআরএলটা দিলাম, সেটা কি করবে, এখান থেকে ক্রলিং করবে। তাহলে এখান থেকে আমাদের ওই যে 10টা পেজ বা রিসোর্স আছে সেগুলা কিন্তু আমরা এখান থেকে, এই যে আমরা এখান থেকে ধরেন আইসা পরে এই যে ইনস্পেক্ট এলিমেন্টের মধ্যে আমরা সেই ইউআরএলটা দিয়ে কি করতে পারি, এখান থেকে আমরা যে ইন্ডেক্সিং করার জন্য আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি। এখানে আমাদের রিকোয়েস্ট পাঠালে তখন কি করবে, যেখানে যে ওয়েব মাস্টার থাকবে আমাদের গুগলের, তখন থাকবে, তো সে কি করবে, আমাদের সেই রোবট আমাদের এই ইউআরএলটাকে, মানে আমাদের পেজটাকে সে এখান থেকে ক্রলিং করবে। তো এখান থেকে ধরুন আমরা এখান থেকে আমাদের সেই পেজগুলোকে বা রিসোর্স গুলোকে আমরা এইভাবে ইচ্ছাগুলো আমরা এখান থেকে ইন্ডেক্সিং করার জন্য, মানে কলিং করার জন্য আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি। তো এইভাবে আমরা কল রিকোয়েস্ট পাঠাতে পারি। এইটি হচ্ছে আমাদের এখানে যে আমরা যেটা বলছি যে এই ডিমান্ডের বিষয়টা, মানে যেগুলো আপনার যে ক্রলিং হবে না সেগুলো আপনার ইচ্ছা করলে সেই পেজগুলো বা সেই রিসোর্স গুলোকে এইভাবে ইচ্ছা করলে আপনি এই যে এখানে যে আপনি কল রিকোয়েস্ট পাঠাতে পারেন আপনার এই কিসের জন্য, আপনার এই কলিং এর জন্য, ইন্ডেক্সিং এর জন্য। তো এইটা হচ্ছে এই বিষয়টা। বাস এটা ধরুন আপনার গুগল সার্চ কনসোল যদি আপনার বিং থেকে করেন, তাহলে বিং এর যে ওয়েব মাস্টার আছে, আপনি ইন্ডেক্স করলে ইন্ডেক্স এর যে ওয়েব মাস্টার থাকবে, তো সেখানে আপনার সেই ধরনের আপনার যদি সার্চ ইঞ্জিনে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ওই সার্চ ইঞ্জিনের ওয়েব মাস্টার যে আপনার সেম কাজগুলো করতে পারেন। বাস তাহলে আমরা এখান থেকে জানলাম যে কল ডিমান্ডটা কি, তাহলে কল রেট আর কল ডিমান্ড। তো এই দুইটা বিষয় যদি ধরেন আমরা আরো একটু ডিটেল জানতে চাই, তো সেক্ষেত্রে আপনি যদি একটু চ্যাট জিপির দিকে সার্চ দেন, যেমন আমি যদি লিখি কল রেট লিমিট, আমি এখানে এটা কপি করলাম, কিওয়ার্ডটা কপি করার পর আমি যে চ্যাট জিপিটা এসে আমি এখানে কি লিখে দেন, বাংলায় পড়ার জন্য। এখন চ্যাট জিপিটা আসলে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। তো এগুলো আপনারা ধরেন যে কি এখান থেকে আপনারা সময় নেওয়া পড়তে হবে। এখান থেকে ধরেন আসতেছে, তাহলে কল রেট লিমিট হলো একটি সীমা যা সার্চ ইঞ্জিন বট যেমন গুগল বট একটি ওয়েবসাইট কল করার সময় অনুসরণ করে। এটি মূলত দুইটি বিষয় নির্ভর করে, কল ডিমান্ড, তাহলে যদি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট নতুন গুরুত্বপূর্ণ হয় এবং ব্যবহার করে তা খুঁজছেন, তাহলে সার্চ ইঞ্জিন এটি আরো বেশি ক্রল করতে চাইবে। যদি আপনার সাইট দীর্ঘ সময় ধরে আপডেট না হয়, তবে ক্রল রেট কমে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের এখানে কল ডিমান্ডের বিষয়টা। তারপর আমাদের কল বাজেট। তো সার্চ ইঞ্জিন নির্দিষ্ট সংখ্যক পৃষ্ঠায় একবারে কল করতে পারে। যদি আপনার ওয়েবসাইটের সার্ভার সঠিকভাবে রেসপন্স করতে না পারে বা লোড টাইম বেশি হয়, তবে গুগল বট ধীরে ধীরে কল করার সিদ্ধান্ত নিতে পারে। তারপরে কল রেট লিমিটের এখানে কিভাবে কন্ট্রোল করবেন, এই যে এখানে দেওয়া আছে সার্চ কনসোলে, যে এই যে এখানে দেখা দিচ্ছে, তারপর robot.txt আরো বেশি লেখা আছে, এগুলো আপনারা পড়বেন, এখান থেকে পড়লে বুঝতে পারবেন। এখানে যদি মনে করেন আমরা এই কল রেট লিমিটটা লিখে আমরা যদি মনে করেন কি লিখে, শুধু আমরা লিখলাম এখান থেকে কল লিমিট লেখা। এখন যদি মনে করেন আমরা বাংলা লেখা দিই, বাংলা লেখা, বাস এখন ধরুন যে কিন্তু একটু লেখাগুলো ধরুন এখান থেকে একটু চেঞ্জিং করে আসছে, বাস এই ধরুন আপনারা পড়বেন। এখান থেকে কল লিমিট হলো সার্চ ইঞ্জিন বট যেমন গুগল বট একটা নির্দিষ্ট সময় একটা ওয়েবসাইট কতগুলো পৃষ্ঠার ডাটা স্ক্যান বা কল করতে পারবে তার সর্বোচ্চ সীমা। এটি সার্চ ইঞ্জিন এবং ওয়েবসাইটের সার্ভার পারফরম্যান্সের উপর নির্ভর করে। তারপরে এই যে সার্ভার লোড, ওয়েবসাইটের কল বাজেট, তারপর robot.txt কল ডিল, আরো অনেক কিছু আছে, এগুলো আপনার পড়ে এখান থেকে দেখবেন। তারপর যদি এটা জানলাম, এটার পরে আমাদের আছে কি কল ডিমান্ড। তো এই যে কল ডিমান্ডের বিষয়টা আমি অলরেডি বললাম। তারপরে আপনার এখান থেকে এসে যদি একটু সার্চ দিয়ে আপনি বাংলা লেখা দেন, বাস দেখবেন এখান থেকে সুন্দরভাবে চ্যাট জিপিটি থেকে আপনারা এখান থেকে ইজিলি পড়তে পারবেন। তাহলে কল ডিমান্ড হলো সার্চ ইঞ্জিন কতবার এবং কত দ্রুত আপনার ওয়েবসাইট কল করবে সেটি নির্ধারণ করার একটি উপাদান। এটি মূলত নির্ভর করে দুটি বিষয়ের উপর, আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা ও আপডেট ফ্রিকোয়েন্সি, সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা। তারপরে কল ডিমান্ড কিভাবে কাজ করে, তারপরে যে কন্টেন্ট ফ্রেশনেস, নতুন কন্টেন্ট আপডেট করার পর এই যে কি লেখছে এগুলো পড়বেন, পেজ পপুলারিটি, তারপরে গুগলের অ্যালগরিদম, অ্যাডসেন্স, এই যে আরো বিষয় লেখা আছে, এগুলো আপনার সময় না পড়তে হবে। যেগুলো তাহলে পড়লে আপনারা বুঝতে পারবেন এখান থেকে বিষয়গুলো। এগুলো পড়তে ধরেন আমি না পড়লাম, আপনারা বিষয়গুলো বাইরে করে পড়ে নেবেন। বাস এখন এখান থেকে আমরা পরবর্তী চলে আসি। আমরা তো কল রেট লিমিট আর কল ডিমান্ডের বিষয়টা আমরা ইজিলি বুঝতে পারলাম। তো এখন পরবর্তীতে আমাদের এখানে কল স্ট্যাটাস। তা আমাদের কল এখানে বাজেট অপটিমাইজেশনের মধ্যে আমাদের কল স্ট্যাটাসটা এই বিষয়টা কি, তো এটা ধরেন এখান থেকে আমাদের দেখার জন্য আমাদের কোথায় আসতে হবে, যেহেতু আমরা এটা কাজটা করবো আমাদের এই গুগল থেকে, তাহলে আমরা গুগলের সার্চ কনসোলে চলে আসবো। কিন্তু আপনারা বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে আপনার যদি কল চেক করতে গেলে সেখানকার আপনার ওয়েব মাস্টারে যাবেন।
তাহলে আমরা চলে যাব কোথায়, এখান থেকে চলে আসবো আমাদের গুগল সার্চ কনসোলে। গুগল সার্চ কনসোল আসার পরে আমরা এখান থেকে চলে আসবো কোথায়, নিচ দিকে আসার পর আমাদের এখান থেকে চলে আসবো আমাদের এই যে এখানে আমরা আসি, আসার পরে এই যে সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশন, এখান থেকে আমরা সেটিং এ চলে যাব। বা সেটিং আসার পরে এখন আমরা নিচ দিকে আসবো, আসার পর এই যে ক্রলিং এর মধ্যে যে কল স্ট্যাটাস এই যে দেওয়া আছে এখানে, এখান থেকে আমরা ওপেন রিপোর্টে ক্লিক করি। বাসে দেখেন আমাদের রিপোর্টটা চলে আসলো। আসার পর এখান থেকে ধরেন আমাদের এই যে এখানে দেখাচ্ছে কল স্ট্যাটাসটা আমাদের কিরকম, এখান থেকে ধরেন এটা টিক মার দেওয়া আছে, আমরা এই যে এটাও টিক মার দিলাম, এই দেখেন এটা চলে আসছে। আবার আমরা এটাও টিক মার দিই, এই ধরেন তিনটা চলে আসলো এখানে। তাহলে এখন আমাদের এখানে টোটাল ক্রল রিকোয়েস্ট, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে টোটাল যে ক্রল রিকোয়েস্ট আমাদের এখানে মানে কয়টা আছে, তাহলে 1.5k টাইমস 1.5k টাইমস কি করা হয়েছে আমাদের এখান থেকে এই যে ক্রলের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তা আমাদের এখানে সার্ভারের মধ্যে কতবার রিকোয়েস্ট করেছে, 1.5k এত টাইমস বা এতবার কি করেছে আমাদের এখান থেকে ক্রলের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তো সেই ক্ষেত্রে রিকোয়েস্ট পাঠানোর পরে এখান থেকে ধরেন যে কি টোটাল ডাউনলোড সাইজ বাইট, তাহলে এখানে ধরেন যে আপনার যে বাইট হিসাবে কিন্তু দেখাইছে যে আপনার সাইজটা টোটাল আপনার এখানে যে কি করছে এই যে ক্রলার আপনার গুগলের সার্চ ইঞ্জিনের যে কলার এখানে সে কত ডাটা কালেক্ট করছে, এখানে 18.8 মিলিয়ন টোটাল ডাউনলোড করছে, মানে এতগুলো ডাটা সে কি করছে আপনার এখান থেকে যে ক্রলিং করার পরে সেই ডাটাগুলো সে কালেক্ট করছে এই যতগুলো। তারপর এভারেজ রেসপন্স টাইম এটা কি এমএস মিলি সেকেন্ড, তো এই রেসপন্স টাইমটা যে করছে এখান থেকে, তো এখন রেসপন্স টাইমটা এই যে 1.11k এত কি করছে এতবার সে এখান থেকে এভারেজে সে রেসপন্সটা করছে আপনার এখান থেকে, এটা মিলি সেকেন্ড হিসাবে। তো এইভাবে আপনি এখান থেকে কল স্ট্যাটাস দেখতে পারেন। তারপরে এই যে নিচে আসলে এগুলো তো আমি এই যে ক্লিক করে উঠাই দিলাম চলে গেল, আবার ক্লিক করে চলে আসে। তো এখন আপনি যদি প্রত্যেকটা যান, আমি যেখানে গেলাম এই দেখেন দেখাচ্ছে টোটাল রিকোয়েস্ট টোটাল ডাউনলোড, আবার আপনি এখানে আমরা যাই এটাই যে এখানে গেলাম এই যে আপনি এইভাবে কিন্তু এখান থেকে দেখতে পারেন, এটা আপনার এখানে চার্টের মতো করে দেখাচ্ছে এইভাবে বাস। তারপর এখান থেকে ধরুন আপনার যে কোন তারিখে দেখাচ্ছে দেখেন এই তারিখ থেকে এই যে তারিখ কোন দেখাচ্ছে আপনার দেখে নেবেন। তারপর এখানে হোস্ট স্ট্যাটাস, এখানে হোস্ট হ্যাড নো প্রবলেম ইন দ্য লাস্ট 90 ডেজ, 90 ডেজের মধ্যে আমার এখানে হোস্ট স্ট্যাটাসের মধ্যে কোনো প্রবলেম নাই, বস থাকলে সেই প্রবলেমটা এখানে দেখাবে, তাই কোনো প্রবলেম নেই আমার এখানে। তারপর এখানে কি ক্রল রিকোয়েস্ট ব্রেকডাউন, এখানে কি বিষয়গুলো বলছে, তো এখানে ধরুন আপনার বাই রেসপন্স এর মধ্যে কি যে আমাদের যে রেসপন্স কোড আমরা এখান থেকে জানছি কি যে আমাদের 200 যে রেসপন্স কোড এটা কি আমাদের এখানে ওকে। আর আমরা এছাড়া কিন্তু আমার বিভিন্ন রেসপন্স কোড নিয়ে আমরা কি করছি আগে আমাদের ভিডিও করা ছিল, সেটা যেমন কি এই 404 হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এখানে এই যে 404 নট ওয়ান মানে কি আমাদের এখানে আমাদের সাইটের ভিতরে কোনো ইউআরএল যদি কি হয় যে ইউআরএল খুঁজে পাইতেছে না, সেই ক্ষেত্রে যে এখান থেকে ওই ইউআরএলটা খুঁজে পাইতেছে না ওইরকম ক্ষেত্রে হচ্ছে আমাদের 404 নট ফাউন্ড এরর দেখায়। তো এটার উপর কিন্তু ভিডিও দেওয়া আছে যে আপনারা এখানে 404 এই যে এটা ব্রোকেন পেজ এই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তারপরে ধরুন এখান থেকে আমরা যদি মনে করেন আবার এখানে চলে আসি, আসার পর 404 এই যে মুভ পার্মানেন্টলি 301, তো এই 301 এটা হচ্ছে আমাদের কি মুভ পার্মানেন্টলি, তাই পার্মানেন্টলি আমার এই সাইটের ভিতরে যে কতগুলো ইউআরএল আমরা কি করছে মুভ করছি, তো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এখান থেকে মুভ পার্মানেন্টলি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে আপনি আসলে এই যেখানে ধরুন আমার দেখাচ্ছে এই যেখানে কোন কোন ইউআরএল গুলো এখান থেকে মুভ পার্মানেন্টলি করছে দেখাচ্ছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আমরা আবার আগের জায়গায় চলে আসি, আমরা কল স্টোরেজে আসি, আসার পরে ধরুন এগুলো আমি টিক মার্ক দিয়ে রাখি বাস। আবার আসার পরে এখান থেকে তারপরে ধরুন এই যে এখানে আসলে আমাদের পেজ কুড নট বি রিচ, এখান থেকে ধরুন আমাদের আরো কোনো পেজ আছে কিনা আমি এটা একটু বড় করি, এটুকু আর নাই। তাহলে আমাদের পরে এখানে নট ফাউন্ড 40 আমরা জানলাম পেজ কুড নট বি রিচ, তাহলে পেজ আমাদের রিচ করতে পারতেছে না 1%, এগুলো দেখাচ্ছে এইভাবে। তাহলে 403 এই 404 এগুলা কি বিষয়, এগুলা কিন্তু ভিডিও 403 হচ্ছে ফরবিডেন এরর, 404 ব্রেক ক্যানলিং, 301 হচ্ছে আমাদের রিডাইরেকশন, 5 এক্সেস হচ্ছে আমাদের কি সার্ভার ইস্যু। এই যে ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখলে আপনারা এই যে কোনটার কোন এররের বিষয়গুলো আর কিভাবে সলভ করতে সেগুলো আপনি এই ভিডিওগুলোতে ক্লিয়ার হতে পারবেন। এখন যাই তাহলে আমাদের এখানে কিন্তু যেগুলো থাকবে এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে এটা দেখাচ্ছে বাই রেসপন্সের যে বিষয়গুলো, তারপরে এখন রেসপন্সের পর নিচ দিকে আসলে আমাদের বাই পারপাস, এখানে কি আছে পারপাসের মধ্যে রিফ্রেশ আর ডিসকভারি এই দুইটা বিষয় কি, রিফ্রেশের মধ্যে এখানে আমাদের কত 95%, তাহলে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এখানে ধরেন যে কি যে আমাদের কত পার্সেন্ট আমাদের এক্সিস্টিং ডাটাগুলো এখানে কি করছে যে এখানে আমাদের ক্রলিং করছে। তো এখানে ধরেন যে আসলে এখানে 95% রিফ্রেশ মানে কি এক্সিস্টিং যে এখানে কি করছে যে আপনার যে ক্রল করছে যে আমাদের এই গুগলের সার্চ ইঞ্জিন করার যে কল করছে এক্সিস্টিং ডাটাগুলো 95%। তারপর ডিসকভারি 5% কত মানে এটা আমাদের যে এখান থেকে নতুন করে মানে কি করছে কল করে ডাটা কালেক্ট করছে নতুন, মানে 95% হচ্ছে এক্সিস্টিং, আর এখানে ডিসকভারি মানে কি 5% কি সে এখানে নতুন ভাবে কি করছে এখানে কল করে সে ডাটা কালেক্ট করছে 5% আমাদের এই ওয়েবসাইট থেকে, সেই বিষয়টা কিন্তু এখানে দেখাইছে। তো অবশ্যই আমাদের মনে করেন যে
ডিসকভারির বিষয়টা আমাদের যদি বেশি দেখায় তাহলে আমরা মনে করবো যে নতুন করে আমাদের কল করে ডাটা কালেক্ট করছি, আমরা বুঝতে পারবো এখান থেকে। তারপর আমরা যদি উপরে দিকে আসি, এখানে বাই ফাইল ট্যাব, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসলে বিভিন্ন টাইপের ফাইলের টাইপ থাকে। তো এখন ধরেন আমার এখানে এই ফাইল ট্যাবের মধ্যে এখানে ধরেন যে জাভা স্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, জেসন, ইমেজ, এগুলো বিভিন্ন ফাইল টাইপ। তো এখন ধরেন এখান থেকে যে আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে বেশি কি থাকবে, আমাদের এইচটিএমএল। তো এইচটিএমএল এর কিন্তু আমাদের ফাইলগুলো মানে এইচটিএমএল এর এখানে যে পেজগুলো বা এইচটিএমএল ফাইলগুলো কিন্তু বেশি থাকে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে। তো এখানে যখন কি করে আপনার এখান থেকে এই সার্চ ইঞ্জিনের কলার যখন আপনার কাজ করে, তখন এখান থেকে আপনি দেখবেন যে এখানে আপনার এইচটিএমএল এর আপনার ফাইলটা আপনার পার্সেন্টেজ বেশি কিনা। এখানে কিন্তু আমার জাভা স্ক্রিপ্টে বেশি দেখাচ্ছে। তো এই জাভা স্ক্রিপ্ট বেশি দেখালে সেটা আপনি এখান থেকে বিবেচনা করবেন যে আপনার এইচটিএমএলটা আপনার সাইটের মধ্যে এখানে কি করে পার্সেন্টেজ বেশি দেখায়। তো সেইটা আপনাকে এখানে যে কল বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে সেই বিষয়টা আপনাকে এখানে করতে হবে, আপনাকে সেট আপ করতে হবে। আপনার কাছে এইচটিএমএল এর যে এটা আপনার ফাইল ট্যাবটা এখন পার্সেন্ট বেশি দেখায়, সেটা করতে হবে অপটিমাইজেশন করার ক্ষেত্রে। তারপর কিন্তু জাভা স্ক্রিপ্ট বেশি দেখাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে এটা কি কল অপটিমাইজেশন করে আমাকে এইচটিএমএল টাতে পার্সেন্ট বেশি দেখে সেটা আমাকে করতে হবে। বাস এখন যেহেতু আমাদের এইচটিএমএল এর এখানে এইগুলো বেশি থাকে আমার এখানে সাইটের ভিতরে, বাস এখন আমরা এটা জানলাম। তারপরে এখানে ধরেন যে আমরা নিচ দিকে আসলে বাই গুগল বট টাইপ, দেখেন আমাদের গুগল বটের যে বিভিন্ন টাইপগুলো আছে। এখানে ধরেন এই যে স্মার্টফোন, ইমেজ বট, তারপরে আদার এজেন্ট বট, ডেস্কটপ বট, এগুলো আমাদের গুগলের যে বিভিন্ন বটের নামগুলো। এখন কোন বট আমাদের এখানে পার্সেন্ট বেশি দেখাচ্ছে আমরা দেখতে পাইতেছি, তাহলে পেজ রিসোর্স বটটা আমাদের এখানে পার্সেন্টেজ বেশি, তো এগুলো এখান থেকে দেখতে পারেন আপনারা। তাহলে এই যে এখানে আমরা এগুলো দেখলাম, এগুলো কি আমাদের এই কল রিকোয়েস্ট ব্রেকডাউনের মধ্যে এখান থেকে এই বিষয়গুলো আপনারা দেখবেন। তারপর আপনারা এই যে কল স্ট্যাটাস এই যেগুলো দেখবেন, সমস্ত বিষয়গুলো দেখার পরে এখান থেকে আপনারা ধরেন যে এই কলেজ দেখার পরে আপনি এখান থেকে কি করতে হবে, আপনার কলেজ স্ট্যাটাসটা টোটাল বিষয়গুলো কিরকম আছে সেটার উপর ভিত্তি করে আপনি এখান থেকে কি কোনো ডিসিশন নেবেন যে আপনি কিভাবে আপনার এই সাইটের ভিতরে আপনার এখানে যে কলিং এর বিষয়গুলো আপনি করবেন, সেটা কিভাবে আপনি এখান থেকে কল বাজেট অপটিমাইজেশন করে আপনার এখান থেকে সাইটটাকে আপনি কল করাবেন, সেইটা এই স্ট্যাটাস থেকে দেখে আপনি সেটা আপনার ডিসিশন নিতে পারেন। তো এইটা এই বিষয়টা আমরা জানলাম এখানে কল স্ট্যাটাসের বিষয়টা কি। বাস এখন আমাদের এখানে কল স্ট্যাটাসের পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে আরেকটা বিষয় আমরা দেখি, কল স্ট্যাটাসের পরে এখানে ধরেন আমরা আসলে এই যে আমরা আবার একটু সেটিং আসি, আসার পরে এখানে ধরেন আমাদের আরেকটা বিষয় আছে কি এই robot.txt, আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে এখানে ধরেন আমাদের এখানে এই যে robot.txt ফাইল এটা ফেচ করা আছে। তো এখানে ফেচ করা আছে, এটা সাইজটা কিন্তু একটু এত দেখাচ্ছে। অবশ্যই সাইজটা আপনারা একটু মানে অতিরিক্ত আপনার ওভার কিছু করা যাবে না, আপনি একটা লিমিটেশনের ভিতরে রাখবেন। এই ফাইলের যে আপনার সাইজটা আছে এটা ধরেন আপনি মোটামুটি রাখবেন, অতিরিক্ত মানে ওভার যাতে না হয় আর কি সেটা। আর এখানে আমাদের ইস্যু দেখাচ্ছে, আমরা এখানে গেলে আমরা ইস্যুটা কি আমরা দেখতে পারবো। এখানে কোন ইস্যু দেখাচ্ছে আমাদের যে কল দিলে এখানে কোনো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, যে ওয়ার্নিং দিচ্ছে রুল ইগনোর বাই গুগল বাইট লাইন, এই লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে, এটা আমাকে সলভ করতে হবে। তো এটা আপনার দেখালে আপনার এখান থেকে যেখান থেকে আমরা সেট করছি robot.txt ফাইলে, সেখান থেকে এটা ধরুন আমাদের সলভ করলে এটা কিন্তু থাকবে না। তো এখান থেকে দেখালে আপনারা যায় সেখান থেকে সলভ করে দেবেন, আপনার robot.txt ফাইলে যায়। তো এই যে এখান থেকে ধরেন এগুলো আপনার একটু বুঝতে হবে। বাস এটা আমরা জানলাম এখানে। তারপরে এখন আমরা এদিকে আসার পরে আমরা এবার জানবো যে এখান থেকে ক্রল এই ডিলের বিষয়টা কি। তো এখান থেকে আমরা একটা কল স্ট্যাটাস একটু পড়ি, এটা কি বলছিল। কল স্ট্যাটাস হলো বাংলা অর্থ হলো কল স্ট্যাটাস বা টোটাল স্ট্যাটাস। এটি সাধারণত কোনো ওয়েব পেজের বা কোনো প্রোগ্রাম বা সার্ভিসের বর্তমান অবস্থা বা কাজের অগ্রগতি বোঝাতে ব্যবহৃত হয়, সেটা আমরা অলরেডি দেখলাম। তারপরে এবার আমাদের আছে কল ডিলে। তো এই ক্রল ডিলে বিষয়টা কি বলছে, ক্রল ডিলে হলো একটা নির্দেশনা যা সার্চ ইঞ্জিন বটকে যেমন গুগল বট, বিং বট ইত্যাদি ওয়েবসাইটের পেজগুলো কল করার মধ্যে একটি বিরতি মানে ডিলে যেটা আছে দেওয়ার জন্য ব্যবহৃত করা হয়। এটি মূলত robot.txt ফাইলে ব্যবহৃত হয়, যেখানে ওয়েবসাইটের মালিকরা বটকে নির্দেশ দেয় কতটুকু সময় বিরতি নিতে হবে। তো এখানে এই যে এখানে এই বিষয়টা কি বলছে, এটা ধরেন এখান থেকে আমি যদি আমার এই সাইডে আসি, আমার সাইডে আসলাম, আসার পরে এই সাইডের ভিতরে যে এখন আমার কি এখান থেকে এই ক্রল ডিলের বিষয়টা ধরেন আমি বোঝার জন্য আমি যদি আমার এই robot.txt ফাইলে একটু ঢুকি, সাইডে ঢুকলাম। ঢোকার পরে এখানে ধরেন আমার এখান থেকে যে পেজগুলা ক্রল করবে, সেই ক্ষেত্রে এখানে ধরুন এই যে ক্রল ডিলে এখানে আমরা কি করতে পারি, যে এখানে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজ, মানে এখন আমাদেরকে একটা রিকোয়েস্ট যখন এখানে দুইটা রিকোয়েস্ট যাবে, আমাদের এখানে কি ক্রল রিকোয়েস্ট যাবে, সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট থেকে আরেকটা রিকোয়েস্টের মধ্যে এখানে কতক্ষণ সময় ডিলে করবে সেটা কিন্তু আমরা এই কল ডিলে সেট করে দিতে পারি। যেমন আমার এখানে যে কল ডিলে এটার মধ্যে সেট করা আছে এখানে কত ধরেন যে 10, এটা কি 10 এটা মিলি সেকেন্ডে কাজ করে, 10 মিলি সেকেন্ড এখানে সেট করা আছে। তাহলে একটা কল থেকে আরেকটা কলের যে রিকোয়েস্টের মধ্যে যে কাজটা করবে সেটা কি আমার 10 মিলি সেকেন্ড এখানে ডিলে হবে। তো সেইটা আমরা ধরেন যে এখান থেকে কি করতে পারি, আমাদের robot.txt আমরা সেটা সেট করে দিতে পারি
যে এই রিকোয়েস্টের একটা রিকোয়েস্ট থেকে একটা রিকোয়েস্টের মধ্যে কতক্ষণ কত মিলি সেকেন্ড 5 না 10 না 15 না 20 কত মিলি সেকেন্ড থাকবে সেটা আমরা কল ডিলে সেট করে দিতে পারি। এটা হচ্ছে কল ডিলের বিষয়টা। তো এটা কিন্তু আমরা রোবট টেক্সটের জায়গায় সেট করে দিব। এটা ধরুন আমার কিন্তু আগে যেখানে ছিল যে আমাদের সেখানে কিন্তু অপশনটা নাই, মানে আগে যে টুলের মধ্যে কাজটা ছিল আমাদের এখান থেকে সেটা কিন্তু এখন নাই গুগলের। এখন আমরা এখান থেকে রোবট টেক্সটে আমরা কল ডিলে আমাদের এখান থেকে আমরা সেট করতে পারি অপটিমাইজেশনের ক্ষেত্রে। তো সেটা কিন্তু এই যে এখানে যে আপনারা দেখাই দিবেন কল ডিলের বিষয়টা। বাস তারপরে ধরুন এখানে যা আমরা কল ডিলেটা এখান থেকে জানলাম কল ডিলের বিষয়টা কি। তো এই বিষয়গুলো ধরুন আমরা একটু জানার জন্য আমরা কল ডিলে আমরা কপি করে আমরা একটু এই যে চ্যাটজিপিটিতে যাই, এখানে যে আপনারা শুধু বাংলা লেখা দেবেন, বাস বাংলা এখানে বিষয়গুলো চলে আসবে। এই ধরুন কল ডিলে কি, কল ডিলে হলো সার্চ ইঞ্জিন বট যেমন গুগল বট কতক্ষণ বিরতি দিয়ে ওয়েবসাইটের একাধিক পৃষ্ঠা কল করবে সেটির একটি নির্ধারণ করে। যে একটা একাধিক পৃষ্ঠা কল করবে, মানে একটা পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠা কল করবে, সেইগুলা কল ডিলে কতক্ষণ থাকবে যেগুলো বললাম আমরা অলরেডি, সেগুলো আপনার নির্ধারণ করে দেবেন। সহজ ভাষায় যদি কল ডিলে 10 সেকেন্ড সেট করা হয় তাহলে সার্চ ইঞ্জিন প্রতিটা অনুরোধের রিকোয়েস্ট 10 সেকেন্ড অপেক্ষা করবে। তাহলে আমাদের রিকোয়েস্ট থাকবে একটা থেকে একটা রিকোয়েস্টের মধ্যে আমরা এখানে কত মিলি সেকেন্ড দেখাই দেবো বা সেকেন্ড দেখাই দেবো, সেই অনুসারে কাজটা করবে যেটা বলছে। তারপর এখানে কল ডিলে কেন গুরুত্বপূর্ণ, সার্ভার লোড ম্যানেজমেন্ট। কল ডিলে কেন গুরুত্বপূর্ণ, যদি এখানে সার্চ ইঞ্জিন অত্যন্ত দ্রুত কল করে তাহলে সার্ভার বেশি লোড করতে পারে, যা ওয়েবসাইটের গতি কমে দিতে পারে। কল ডিলে সেট করে সার্ভারের উপর চাপ কমানো যায়। তারপরে ওয়েবসাইটের পারফরমেন্স ঠিক রাখা, বেশি কল রিকোয়েস্ট আসলে ওয়েবসাইটে স্লো হতে পারে, যা ব্যবহারকারীর জন্য খারাপ অভিজ্ঞতা তৈরি করতে পারে। বটদের অপব্যবহার প্রতিরোধ, কিছু ক্ষেত্রে স্প্যাম বা ম্যালিশিয়ান বট আপনার ওয়েবসাইট অতিরিক্ত রিকোয়েস্ট পাঠাতে পারে, কল ডিলে সেট করে নিয়ন্ত্রণ করা যায়। তারপর কল ডিলে কিভাবে সেট করবেন এই যে এখানে দেখানো আছে, আপনারা এই বিষয়গুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে এখান থেকে কল ডিলের পরে আপনার যদি এই যেটা আছে কল স্ট্যাটাস, এগুলো আপনি জানতে গেলে এখান থেকে সেম পাবে। তাহলে আপনার খালি এই যে লিখবেন, লেখার সাথে বাংলা লেখা দেবেন, ইজিলি বাংলা আপনারা পড়ে জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে আমি লেখা দিলাম, এই যে এখানে দেখেন সুন্দরভাবে চলে আসছে। তাই কল স্ট্যাটাস হলো সার্চ ইঞ্জিন বট যেমন গুগল বট আপনার ওয়েবসাইটে কল করার সময় কিভাবে আচরণ করবে, কি ধরনের ফলাফল পাচ্ছে সেটি বিশ্লেষণ। এটি গুগল সার্চ কনসোলে পাওয়া যায় এবং এতে সার্চ ইঞ্জিন কতবার কত দ্রুত এবং কি ধরনের পৃষ্ঠাগুলো কল করছে সেই তথ্য থাকে। তারপরে এই যে এটি কোথায় পাওয়া যায় বলে দেখবেন, এই যে এখানে সেটিং কল স্ট্যাটাস, তারপরে এই যে আরো দেখবেন এই যে কল স্ট্যাটাস কি রিপোর্ট কিভাবে কাজ করে, যে এগুলো আপনারা সময় না পড়বেন বাস পড়লে বুঝতে পারবেন। বাস তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম যে এখান থেকে কল বাজেটের মধ্যে কল রেট লিমিট কি, কল ডিমান্ড কি, কল স্ট্যাটাস কি, কল ডিলে কি, তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। বাস তারপর এখন ধরুন এই কল বাজেট কি এখন আমাদের একটু লেখা আছে, আমরা পড়ি। সহজ ভাষায় কল বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সার্চ ইঞ্জিন কলার আপনার ওয়েবসাইট কতবার পেজ স্ক্রল, অনুসন্ধান ও ডেটা সংগ্রহ করতে পারবে তার সীমা। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো তাদের রিসোর্স যেমন সময়, ব্যান্ডউইথ সীমিত রাখে এবং তারা চায় না কোনো ওয়েবসাইটে অতিরিক্ত কল করে সার্ভারের উপর চাপ সৃষ্টি করতে। এটা হচ্ছে আমাদের কল বাজেটের বিষয়ে বলছে। এখন আমরা এখান থেকে একটু জানি যে কল বাজেট অপটিমাইজেশনটা আমাদের কেন গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ কেন, এখন আমরা সেই বিষয়গুলো জানি। যদি আপনার সাইটে হাজার হাজার পৃষ্ঠা থাকে তাহলে গুগল সব পৃষ্ঠাকে কল করতে নাও পারে। তারপরে কম গুরুত্বপূর্ণ পেজগুলো বেশি ক্রল হলে গুরুত্বপূর্ণ পেজগুলো দ্রুত ইন্ডেক্স হওয়ার সুযোগ পায় না। অপটিমাইজ করলে নতুন ও আপডেট কন্টেন্ট দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে কিন্তু আমরা জানলাম এখানে। তারপর আরো লেখা আছে দ্রুত ইন্ডেক্সিং, যদি আপনার গুরুত্বপূর্ণ পেজগুলো সার্চ ইঞ্জিন কলারদের কাছে সহজে পৌঁছতে পারে তাহলে সেগুলো দ্রুত ইন্ডেক্স হবে এবং সার্চ রেজাল্টে দেখানোর সম্ভাবনা বাড়বে। তারপরে সম্পূর্ণ কল, বড় ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ পেজ ক্রল না হওয়ার সম্ভাবনা থাকে যদি ক্রল বাজেট অপটিমাইজ করা না হয়। তারপরে রিসোর্স আশ্রয়, এটা কি বলছে, রিসোর্স সাশ্রয়, অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ পেজ কল করা থেকে বিরত থাকলে সার্চ ইঞ্জিনের রিসোর্স সাশ্রয় হয়, যা আপনার গুরুত্বপূর্ণ কন্টেন্টের উপর তাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। এসইও উন্নতি, এরপরে কার্যকর ক্রল বাজেট অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটের সামগ্রিক এসইও পারফরম্যান্স উন্নতিতে সহায়ক। তাহলে আমাদের এখানে যে এই কল বাজেট অপটিমাইজেশনের এখানে যে কেন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। তো এখান থেকে ধরুন যে আমরা যে এই যে জানলাম, তো এখন ধরুন এখানে আমরা কি জানলাম যে এখানে যখন আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা এই কল বাজেট অপটিমাইজেশন আমরা সেট করে দিব, তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি এটা ধরেন প্রপারলি আমরা সেট না করি, অপটিমাইজ না করি, তাহলে এখন সার্চ ইঞ্জিনের কলাররা ডুইগা কি করবে, আমাদের এখান থেকে আইসা ধরেন যে আমাদের সমস্ত যে এখানে যে পেজ পোস্ট কন্টেন্টগুলো থাকবে তারা তাদের নিজের মতো করে কিন্তু ক্রল করা শুরু করে কি করবে, এখানে ডাটা কালেক্ট করে ডাটা বেজে রেখে ইন্ডেক্সিং করে র্যাঙ্কিং করবে। কিন্তু এখন মনে করেন আমরা যদি এখানে ঠিক মতো আমরা কল বাজেট অপটিমাইজেশন করে দেই, তাহলে আমরা যেভাবে অপটিমাইজ করে দিব আমাদের এখান থেকে যে রিসোর্স গুলো বা পেজ গুলা পোস্ট গুলো থাকবে সেগুলো কিন্তু কি করবে, সেইভাবে এখান থেকে যে এখানে ক্রলিং করে তারা ডাটা কালেক্ট করে ইন্ডেক্স করে র্যাঙ্কিং করবে। তাহলে এখন মনে করেন আমরা যদি এটা করতে গেলে ধরুন আমাদের এখান থেকে যে আমরা ওই যে বিষয়গুলো বলছি যে আপনার কল রেট, যে কল ডিমান্ড,
তারপরে আপনাদের কল স্ট্যাটাস দেখে আমাদের সেটা দেখে আমাদের কল বাজার অপটিমাইজেশন করে, তারপরে যে কল ডিল, এই বিষয়গুলো আমরা যে সেট করে দিই, সেট করে দিলে আমরা এখান থেকে আমরা যেইভাবে চাইবো আমাদের সার্চ ইঞ্জিনের কলার কি করবে, আমাদের এখান থেকে ওয়েবসাইটে এসে সেই রিসোর্স গুলা বা সেই পেজ পোস্ট গুলাকে তারা এখান থেকে কল করে নিবে, এবং কল করার জন্য এখান থেকে যে আমরা কল ডিলে যেটা সেট করে দিব সেই রিকোয়েস্ট অনুসারে সেইভাবে কিন্তু কাজ করবে, করে ডাটা কালেক্ট করবে, করার পরে সেই ডাটা বেজে রেখে ইন্ডেক্স করে তারা আমাদের সেই ইউআরএল গুলাকে মানে সেই রিসোর্স গুলাকে তারা কি করবে, র্যাঙ্কিং করে আমাদের যে এখানে ভিজিটররা যখন সার্চ দিবে তখন র্যাঙ্কিং এ সেইভাবে বিষয়গুলো শো করবে। তো এইটা হচ্ছে এখানে বিষয় কাজ করা। তো এখন আমরা তো এই বিষয়গুলো জানলাম, জানার পরে এখন ধরুন আমরা নিজ দিকে আসলে এই কল বাজ অপটিমাইজ করার উপায়টা কি। তো এখানে আননেসেসারি ইউআরএল ব্লক, তো এটা কি রোবট.txt ফাইল মাধ্যমে অপ্রয়োজনীয় পৃষ্ঠাগুলো অ্যাডমিন প্যানেল ফিল্টার পেজ ব্লক করুন। তাইলে অপ্রয়োজনীয় কল বাজেট অপটিমাইজেশন করার জন্য আমাদের কি রোবট.txt যে ফাইল আছে সেখানে কিন্তু আমাদের যে কাজ করতে হবে। কেমন, আমি আবার একটু যাই রোবট.txt ফাইলে, যার পরে কিন্তু আমার এখানে যে অপ্রয়োজনীয় পেজগুলো আছে মানে যেই পেজগুলো আমাদের তেমন ইম্পর্টেন্ট না, যেমন আমি যাই এখানে যদি আমি এই সাইডে গেলে ধরুন এখানে কোন পেজগুলো ধরুন আমাদের এখানে যদি ক্রল নাও করে মানে ইন্ডেক্সিং না করে প্রবলেম নাই, যেমন আমার এখানে অপ্রয়োজনীয় পেজ থাকতে পারে কি, যেমন আমার যে এখানে লগ ইন পেজ থাকে, বা আমার এখানে ধরুন যে কি আমি নিজ দিকে আসলে এই ধরুন আমার এখানে যে টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি, তো এই পেজগুলা, তারপরে ধরুন আরো কিছু পেজ যেমন আপনার এখানে ওই যে কার্ট পেজ, চেক আউট পেজ, ই কমার্স সাইট থাকলে, তো এই যে কিছু কিছু পেজ থাকে যেগুলো ধরেন যে আপনার কি এখানে ওই ক্রলিং না করলে ইন্ডেক্সিং না করলে প্রবলেম নাই, তো এই পেজগুলো যদি মনে করেন সার্চ ইঞ্জিনের কলার এসে আমাদের এখানে কি করে পারে, ক্রল করে ফেলায়, তাহলে সেগুলো কিন্তু ধরেন যে কি আমাদের এতে কল বাজেটটা আমাদের নষ্ট হয়ে যাবে, এতে আমাদের যে গুরুত্বপূর্ণ পেজগুলো কিন্তু ক্রল হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কি করে দেবো, আমরা এই রোবট.txt যে ফাইল আছে এখানে এসে আমাদের অপ্রয়োজনীয় পেজগুলোকে আমরা এখান থেকে এই যে ডিসঅ্যালাউ করে দেবো, যেগুলো আমাদের তেমন প্রয়োজন মানে এখানে দেওয়া আছে যে আমাদের এই যে কার্ড, চেক আউট, অ্যাকাউন্ট পেজ, লগ ইন পেজ, তারপরে এই যে আমাদের আরো অ্যাডমিন, ফিড, সার্চ, পিডিএফ ফাইল থাকলে আমাদের ওয়েবসাইটে, তারপরে এগুলো আমরা কি ডিসঅ্যালাউ করে দেবো, আর যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা এখান থেকে অ্যালাউ করে দিতে পারি। তারপরে যে কল ডিল আমরা ধরুন সেট করে দিচ্ছি এই যে রোবট.txt এসে বাস, তারপরে এইভাবে কিন্তু তারপরে এই সাইড ব্যবহার আমরা দেখাই দেবে রোবট.txt। এই রোবট.txt উপর কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখলে আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরুন এখানে এসে এই সাইড ম্যাপ দেখাই দিবেন। তো এখন এই যে সাইড ম্যাপ যখন আপনারা করবেন সেখানে কিন্তু সাইড ম্যাপের মধ্যে আপনাকে সেট করতে হবে কি, সেখানে আপনার প্রায়োরিটির বিষয় যে আপনার সাইড ম্যাপ করার সময় আপনার এখানে যেই পেজগুলো থাকবে সেটা আপনার কোন পেজটা প্রায়োরিটি বেশি দিবেন, তারপরে সিরিয়াল কোনটা দিবেন, আপনারা কিন্তু প্রায়োরিটি সেট করে দেবেন সাইড ম্যাপ করার সময়। তো সাইড ম্যাপের ভিডিও আছে, আপনার সেই ভিডিও দেখলে আপনার এই সাইড ম্যাপের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন, প্রায়োরিটি আপনার সেখান থেকে বলা আছে সেটা আপনার ক্লিয়ার হতে পারবেন। বাস আপনারা সাইড ম্যাপের সঙ্গে প্রায়োরিটি সেট করে দেবেন। তাইলে এখন সাইড ম্যাপটা যখন আপনারা এখানে দেখাই দিবেন তখন এখান থেকে কলার আপনার রোবট.txt ফাইলে আসা কোন পেজগুলো আপনার এখানে করতে হবে, কলিং করতে হবে, তারপরে কোনগুলো করতে হবে না, তারপর সাইড ম্যাপে যেভাবে দেখা দেবেন ইজিলি তারা বিষয়গুলো সুন্দরভাবে ক্রল করে ডাটা কালেক্ট করে ইন্ডেক্সিং করে আপনাকে এখানে র্যাঙ্কিং দিতে পারবে। তো এটা আপনার একটা ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আপনারা এখানে মেনটেন করবেন। বাস তারপরে ধরুন এখান থেকে আমাদের এটা তো জানলাম, তারপর ডুপ্লিকেট কন্টেন্ট, যে ক্যানোনিক্যাল টেক্সট ব্যবহার করে একই ধরনের কন্টেন্ট ডুপ্লিকেশন প্রতিরোধ করুন। তো আমাদের তো ডুপ্লিকেট আমাদের সাইডে কন্টেন্ট থাকে, সেই ডুপ্লিকেট কন্টেন্ট গুলো আমার কি করতে হবে, যে আমার এখানে ডুপ্লিকেট কন্টেন্ট গুলো আমার এখানে সরাইতে হবে, যেটা বলছে কি ডুপ্লিকেট কন্টেন্ট আমাকে এখান থেকে কি করতে হবে, আমার এখান থেকে এই প্রতিরোধ করতে হবে, ডুপ্লিকেট কন্টেন্ট থাকা যাবে না। সেই ক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে এটার যে এই ক্যানোনিক্যাল ট্যাগের যে বিষয়টা সেটা কিন্তু আমার ভিডিও নাই, আমি যখন ক্যানোনিক্যাল ট্যাগের ভিডিওটা আমি নেক্সট করবো তখন ডুপ্লিকেট কন্টেন্টের বিষয়ে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো আপনার সাইডে যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে সেটা আপনি এই ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করার মাধ্যমে ডুপ্লিকেট কন্টেন্ট আপনার প্রতিরোধ করে দেবেন, মানে সরাই দিবেন। তো এটা আমাদের থাকা ভালো না, আমাদের কল অপটিমাইজেশনটা আমাদের ভালো করে করার জন্য। তারপর এখানে আমাদের ইন্টারনাল লিঙ্কিং উন্নতকরণ, গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলোর সাথে সম্পর্কিত পৃষ্ঠাগুলো লিঙ্কিং করুন যাতে গুগল বা সহজে সেগুলো খুঁজে পায়। তাহলে আমাদের ইন্টিন লিঙ্ক যে লিঙ্কিং থাকবে আমাদের সাইডের মধ্যে সেগুলো আমাদের কি করতে হবে, উন্নত করতে হবে। এটা লিঙ্কিং গুলো আমাদের সুন্দরভাবে থাকতে হবে আমাদের এখান থেকে কল বাজার অপটিমাইজেশন করার ক্ষেত্রে। বাস এগুলো তারপর এখানে আমাদের সাইট ম্যাপ এন্ড রোবটিক, যেটা আমরা বললাম অলরেডি, সাইট ম্যাপ এবং রোবটিক্স অপটিমাইজ করতে হবে। সঠিকভাবে এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করুন এবং গুগল সার্চ কনসোলে সাবমিট করুন। তো আমার থেকে এখানে যে এক্সএমএল সাইট ম্যাপটা যেটা থাকবে, এই যে এক্সএমএল সাইট ম্যাপ, সেটা আমার কি করতে হবে, এখান থেকে এই যে আমি যদি যাই আমি যাই এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এই যে এক্সএমএল এর যে সাইট ম্যাপটা আমার করা আছে এখানে, সেটা আমাকে কি করতে হবে, সুন্দরভাবে এখানে সেট করতে হবে যে কোন পেজ বা কোন আমাদের পোস্ট পেজগুলো বা ক্যাটাগরি প্রোডাক্ট এখানে কি বিষয়গুলো আমাদের সিরিয়ালে থাকবে সেগুলো সুন্দরভাবে এখানে অপটিমাইজ করতে হবে। তারপর আমাদের কোথায় আসতে হবে, এখানে আমাদের এই সার্চ কনসোলে, আমাদের সার্চ কনসোলে এসে আমাদের এই যে সাইট ম্যাপ কিন্তু এখানে আমাদের অ্যাড করার অপশন আছে, এই সাইট ম্যাপে যে সেই সাইট ম্যাপটা আমাদের এখানে অ্যাড করতে বলতেছে, সাইট ম্যাপের ইউআরএলটা দিয়ে দিবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করে এই যে আমার এখানে অ্যাড করা আছে, সাবমিটটা আপনার বলতেছে এখানে অ্যাড করার জন্য, এই যে বিষয়টা এখানে বলছে আর কি অ্যাড করার জন্য। তারপর এখান থেকে আমাদের লো ভ্যালু পেজ ইন্ডেক্স, মানে লো ভ্যালু পেজ নো ইন্ডেক্স, কম গুরুত্বপূর্ণ বা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া পৃষ্ঠাগুলো নো ইন্ডেক্স করুন যাতে সেগুলো গুগল বট এর কল বাজেট নষ্ট না করে।
তাহলে আমাদের লো ভ্যালু পেজ ইন্ডেক্স যেমন কি বলছে কম গুরুত্বপূর্ণ বা স্বয়ংক্রিয় তৈরি হওয়া পৃষ্ঠাগুলো নো ইন্ডেক্স করো, যাতে সেগুলো গুগলের কল বাজেট নষ্ট না করে। তাহলে আমরা যেটা আগে বলছিলাম যে আমাদের যেগুলা মানে যেমন মূল্যবান পেজ না, সেগুলোর মধ্যে আমাদের কি এখানে যে আমাদের এই পৃষ্ঠাগুলো নো ইন্ডেক্স করতে বলতেছে, যাতে আমাদের এখানে গুগল বটের বা কোনো বটের আমাদের কল বাজেট নষ্ট না হয়। তারপরে 404 রিডাইরেক্ট করুন, যেটা আমরা বলছিলাম যে 404, আর তারপরে কি রিডাইরেক্ট মানে কি 30 আমাদের যে এগুলো আছে পেজগুলো যেগুলো থাকবে মানে ব্রোকেন লিঙ্ক এবং অতিরিক্ত যে রিডাইরেক্ট মানে আমরা অতিরিক্ত কোনো রিডাইরেকশন যে করে থাকি সেগুলো ঠিক করতে বলতেছে, যাতে গুগল অপ্রয়োজনীয় কলিং না করে, তাতে আমাদের অপ্রয়োজনীয় কলিং মানে 404 কোনো পেজ বা রিডাইরেকশন কোনো পেজ তাতে গুগল এগুলো কল করে কল বাজেট নষ্ট না করে, সেই ক্ষেত্রে এগুলো আমাকে ঠিক করতে বলতেছে। তারপরে এখানে সার্ভার পারফরমেন্স ভালো করুন, ওয়েবসাইটে লোড টাইম করুন যাতে গুগল বা সহজে পৃষ্ঠাগুলো সেন্ড করতে পারে। তাইলে এখন সার্ভারের পারফরমেন্সটা আমাদের ভালো করতে হবে, যাতে আমাদের লোড টাইম যাতে আমাদের খুব কুইক লোড হয়ে যায়, লোড টাইমটা আমাদের দ্রুত করতে হবে, যাতে গুগল বা সহজে স্ক্যান করতে পারে আমাদের এই ইগুলাকে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের এগুলো রিসোর্স গুলো আছে সেই বিষয়টা বলছে। তারপর আরো কিছু বিষয় লেখা আছে, সাইটের কাঠামো উন্নত করুন, আপনার ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং এমন ভাবে করুন যাতে কলাররা সহজে এক পেজ থেকে অন্য পেজ যেতে পারে এবং গুরুত্বপূর্ণ পেজগুলো খুঁজে পায়। অরফেন পেজ যেমন পেজের সাথে কোনো লিঙ্ক নেই এড়িয়ে চলুন। অরফেন পেজটা মানে কি সে নিজেই একটা আলাদাই, সে তার অন্য কোনো লিঙ্ক থাকে না অরফেন পেজ। এই অরফেন পেজ নিয়ে আমরা পরবর্তী আলাদা কোনো একটা ভিডিওতে অরফেন পেজ নামে টেস্ট কথা বলবো। তো অরফেন পেজ মানে কি নিজে এসে একটা আলাদা ইউরো থাকে, তার অন্য কোনো পেজের সাথে লিঙ্ক থাকে না, সেটা হচ্ছে অরফেন পেজ। এই যে বিষয়টা বলা আছে এখানে, এটাকে আমাকে এড়িয়ে চলতে বলতেছে অরফেন পেজের বিষয়টা। তারপর এখানে সাইটের স্পিড বাড়ানো, দ্রুত লোডিং স্পিডের কারণে কলাররা কম সময়ে বেশি পেজ কল করতে পারে। স্পিড আমার যদি সাইডের স্পিডটা ভালো থাকে তাহলে আমার কম সময়ে আমার কি করতে পারে সাইডের মধ্যে যে কলাররা বেশি পেজ স্ক্যান করতে পারে, কল করতে পারে। বাস তারপরে এক্সএমএল সাইট ম্যাপ ব্যবহার করুন, একটি আপ টু ডেট এক্সএমএল সাইট ম্যাপ সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের সমস্ত গুরুত্বপূর্ণ পেজের একটা তালিকা প্রদান করে, যা ক্রলিং প্রক্রিয়াকে সহজ করে। তাহলে আমার যে এক্সএমএল সাইট ম্যাপ থাকবে সেটাকে অবশ্যই আমাকে একটা আপ টু ডেট সুন্দরভাবে এখানে আমার সাইট ম্যাপ তৈরি করা থাকতে হবে, যাতে আমাদের এখানে কি করতে পারে এই যে সার্চ ইঞ্জিনের কলার ঢুকে যাতে সুন্দরভাবে আমাদের এখানে সাইট ম্যাপের মধ্যে আমাদের যে বিষয়গুলো সেট করা থাকবে সেগুলো সুন্দরভাবে তারা ক্রল করে ডাটা কালেক্ট করতে পারে। তো অবশ্যই আমাকে এখানে সুন্দরভাবে সাইট ম্যাপটা আপনাকে অপটিমাইজ করতে হবে। তো এই বিষয়টা বলছে এখানে করার জন্য। তারপরে robots.txt, এটা তো আমরা অলরেডি জানলাম যে robots.txt ফাইলের মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন কলারদের কোন পেজ বা কোন ফোল্ডার কল করতে নিষেধ করতে চান তা জানাতে পারেন। এর মাধ্যমে অপ্রয়োজনীয় পেজ কল করা বন্ধ করা যায়। এই robots.txt আপনি ওই যে আমরা তো আগে যেটা বলছিলাম আপনার ডিসঅ্যালাউ করে দিবেন, যে অপ্রয়োজনীয় পেজগুলো আর যেগুলো করবে সেগুলো অ্যালাউ করে দিবেন। বাস robots.txt তে এতে এটা কল করা সার্চ ইঞ্জিনের জন্য ইজি হয়ে যাবে, এতে কল বাজেটটা আপনার নষ্ট হবে না। তারপর এখানে কি আপনার নো ইন্ডেক্স ট্যাগ ব্যবহার করুন, যে পেজগুলো আপনার সার্চ রেজাল্টে দেখাতে চান না, যেমন নো ইন্ডেক্স মেটা ট্যাগ ব্যবহার করুন। তবে robots.txt দিয়ে ব্লক করার চেয়ে নো ইন্ডেক্স ব্যবহার করলে কলার পেজটি ভিজিট করে কিন্তু ইন্ডেক্স করে না, তাই খুব অপ্রয়োজনীয় পেজের জন্য robots.txt ব্যবহার করে ভালো। এটা এখানে লেখা দিচ্ছে, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপর এখানে ডুপ্লিকেট কন্টেন্ট পরে রাখুন, আপনার ওয়েবসাইটে একই বা প্রায় একই রকম কন্টেন্ট একাধিকবার থাকলে তা কল বাজেট নষ্ট করতে পারে। ডুপ্লিকেট কন্টেন্ট চিহ্নিত করে তার সমাধান করুন, যেমন ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করুন। তাহলে ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করে আমরা ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে সেটা আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। বলছি এটা ক্যানোনিকাল ট্যাগ নিয়ে আমরা পরবর্তী আলাদা একটা ভিডিওতে দেখবো। তো এটার মাধ্যমে আমরা ডুপ্লিকেট কন্টেন্ট আমরা কি করতে পারি, আমরা পরিহার করতে পারি। তারপরে বাঙালি ও রিডাইরেক্ট, যেটা আমরা আগে বলছিলাম যে বাঙালি মানে 404 আর রিডাইরেক্ট মানে কি 30 আমাদের দিয়ে 301 বা 2 বা 3 যেগুলো থাকে এগুলো দিয়ে আমাদের রিডাইরেক্ট করছে। তো সেগুলো আমাদের কি করতে হবে, এগুলা সমাধান করতে হবে। যে আমাদের যদি 404 এরর বা লম্বা রিডাইরেক্ট চেইন থাকলে কলারদের সময় নষ্ট হয়, এগুলো নিয়মিত ভাবে খুঁজে বের করে সমাধান করুন। তা আমাদের সাইডে যদি আমাদের 404 এরর কোনো পেজ থাকে বা আমাদের এই 301 বা 2 কোন রিডাইরেকশন আমাদের করা থাকে সেগুলো আমাদের কি করতে হবে, ফিক্সড করতে হবে, সেগুলো সমাধান করতে হবে যাতে আমাদের কল বাজেট নষ্ট না হয়। তো এগুলো সমাধান করার কথা বলছি। তারপরে কম মানের কন্টেন্ট সরিয়ে ফেলুন, যে পেজগুলো খুব কম প্রয়োজনীয় কন্টেন্ট রয়েছে সেগুলো হয় সরিয়ে ফেলুন অথবা উন্নত করুন। আমাদের কম মানের যে কন্টেন্ট গুলো রয়েছে যেগুলো তোমার মানসম্মত না সেগুলা বলছে কি করার জন্য, সেগুলাকে আমাকে এই যে সরাই ফেলাতে বলতেছে বা সেগুলো আমাকে উন্নত করে ভালো মানের করতে বলতেছে। এতে ধরেন আমাদের কল বাজেটটা ঠিক থাকবে। আদারওয়াইজ দেখা গেছে আপনার প্রয়োজনীয় মানে ইম্পর্টেন্ট আপনার পেজের সাথে অপ্রয়োজনীয় মানে কম ইম্পর্টেন্ট সেটা যদি আপনার কল করে ফেলা তাহলে আপনার কল বাজেট নষ্ট হবে। তো এই কারণে আপনার এই কথাটা বলছে। তারপরে প্যারামিটার ইউআরএল নিয়ন্ত্রণ করুন, অনেক সময় ওয়েবসাইটের ফিল্টার বা শর্টিং এর কারণে একই কন্টেন্টের জন্য একাধিক ইউআরএল তৈরি হয়, এগুলো কল বাজেট নষ্ট করতে পারে। ইউআরএল প্যারামিটার হ্যান্ডেলিং এর মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়। তো এখান থেকে ধরুন এই যে বলছে ইউআরএল আপনার যে প্যারামিটার যে বিষয়টা আছে এটা আমাকে কি করতে হবে আমাকে এখানে কল বাজেট ঠিক রাখার জন্য। তারপর এখানে আমাদের এখানে লাস্টে আমরা বিষয়গুলো পড়ি, সংক্ষেপে কি লিখছে, কল বাজেট অপটিমাইজেশনের মূল লক্ষ্য হলো সার্চ ইঞ্জিন কলারদের আপনার ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কন্টেন্ট খুঁজে পেতে এবং ইন্ডেক্স করতে সাহায্য করা, যাতে আপনার এসইও পারফরম্যান্স উন্নত করে।
তারপরে লাস্টে কি বলছে, ক্রল বাজার অপটিমাইজেশন করলে গুগল বট আপনার গুরুত্বপূর্ণ কন্টেন্টকে দ্রুত ক্রল ইন্ডেক্স করবে, যা আপনার ওয়েবসাইটের এসইও উন্নত করতে সাহায্য করবে। বিশেষ করে বড় ওয়েবসাইটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমাদের এই যে ক্রল বাজার অপটিমাইজেশন, সেটা কি আমাদের ধরেন যে এখন বড় কোনো আমাদের যদি ওয়েবসাইট হয়, তখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো পেজ, পোস্ট, অনেক ধরনের ইউআরএল থাকে। সেখানে যদি আমরা ক্রল বাজেট আমরা ঠিক অপটিমাইজেশন ঠিক মতো না করি, তাহলে সেখানে অনেক ইউআরএল থাকে। সেগুলো যদি আমাদের এখানে যখন সার্চ ইঞ্জিন কল করতে হবে, তারা অপ্রয়োজনীয় আমাদের যে রিসোর্স গুলো বা এখানে যে ইউআরএল গুলো, সেগুলো তারা যদি এখানে এসে কি এখানে কলিং করে ফেলায়, তাহলে তো আমাদের লাভ নাই। তা সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইট যদি বড় হয়, অনেক ইউআরএল থাকে, তাহলে আমরা অবশ্যই এখানে এই কল যে সার্চ ইঞ্জিনে কলাররা কল করবে, সেই ক্ষেত্রে আমরা কল বাজেট অপটিমাইজেশনটা প্রপারলি সুন্দরভাবে করব, যাতে আমাদের এখান থেকে যে প্রয়োজনীয় যে আমাদের এখানে ইউআরএল গুলো থাকবে, সেগুলো যাতে তারা সুন্দরভাবে এখানে কল করতে পারে, এতে কল বাজেট নষ্ট না হয়। তো এই বিষয়টা এখানে কিন্তু বলছে, সেটা আমরা করে দেবো। তো ছোটখাটো ওয়েব পেজ হলে আপনার যদি অল্প ইউআরএল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা নেই, কিন্তু অনেক বড় ওয়েবসাইট হলে সেই ক্ষেত্রে কল অপটিমাইজেশন অবশ্যই আপনাকে মাস্ট বি করতে হবে। না হলে আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় আপনার যে এখানে পেজ বা রিসোর্স বা ইউআরএল গুলো থাকবে, সেগুলো কল নিয়ে আপনার আননেসেসারি মানে যেগুলো আপনার তোমার প্রয়োজনীয় না, সেগুলো কল করে আপনার কল বাজার নষ্ট হবে। এত দরকার গেছে আপনার ওয়েবসাইটে আপনার যে ডাটা কালার ঠিক মতো করতে হবে না, আপনার ইন্ডেক্স হবে না, আপনার র্যাঙ্কিং করতে আমার ওয়েবসাইটে আসবে না। তো সেই ক্ষেত্রে আপনার এখানে সার্চ ইঞ্জিনের কলার ডাটা কালেক্ট করে ইন্ডেক্স করে র্যাঙ্কিং করতে পারে ওয়েবসাইটটা, সেই ক্ষেত্রে কল বাজার অপটিমাইজেশন অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কল বাজেট অপটিমাইজেশনের যে বিষয়গুলো কি, তারপরে এখানে এই কল বাজেট অপটিমাইজেশন যে এখন এটা কেন করবেন, এটা করার উপায়গুলা, তারপরে এখানে যে আদার্স অন্যান্য বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 23 হোয়াট ইজ কল বাজেট অপটিমাইজেশন, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।